জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সের 15তম লেকচার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের লেকচারের শিরোনাম গাণিতিক সমস্যাবলী। তাহলে আমরা ইতিপূর্বে যে ক্লাসসমূহে তোমরা সংযুক্ত ছিলে সেই ক্লাসগুলোতে তোমরা আমরা থিওরি আলোচনা করেছি। সেই থিওরি আলোচনার আলোকে আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করা পরীক্ষায় এসে থাকে। সেজন্য আমরা আজকে গাণিতিক সমস্যাগুলির সমাধানে চলে যাব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং প্রয়োজনীয় অংশগুলো তোমরা নোট করে নিবে। শিক্ষার্থীরা, আজকে যারা সংযুক্ত হতে পেরেছো তাদেরকে এখানে তালিকা দেয়া আছে। আজকের আলোচনার বিষয় তোমাদের ইতিমধ্যেই বলেছি যে গাণিতিক সমস্যাবলী, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এটা হলো সেট 1, সেখানে আমাদের ওয়ার্কআউট কিছু প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে রয়েছে বিগত বছরের প্রশ্নগুলো। সেগুলো তোমরা বাসায় অনুশীলন করতে পারবে। সেগুলো নির্দেশনা আমি পরে দিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, আলোচনার ধারাবাহিকতায় আমাদের মাঝে প্রথমেই যে প্রথম সমস্যা বা প্রশ্নটি আসছে সেটা হলো, এখানে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে একটি প্রশ্ন, সেটা হলো বরফ বিন্দু, বাষ্প বিন্দু ও বাল্বে প্লাটিনাম রোধ থার্মোমিটারের তারে রোধ যথাক্রমে 2 ওহম, 4 ওহম ও 8 ওহম হলে বাল্বের তাপমাত্রা নির্ণয় করো। বাল্বের তাপমাত্রা যদি নির্ণয় করা দরকার হয়, সেখানে ডেল্টার মান দেয়া আছে 1.5। তোমরা নিশ্চয়ই আমার থিওরি ক্লাসে তোমরা সংযুক্ত ছিলে, সেখানে প্লাটিনাম রোধ থার্মোমিটারের কথা বলা আছে। আর এখানে যে প্রবলেমটির কথা আলোচনায় আসছে সেটা হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার সংশ্লিষ্ট বিষয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়টি দেখতে পাইলাম, তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি হচ্ছে, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এই সূত্রটিকে ব্যবহার করব। তাহলে এই সূত্রটিতে দেখো, আর আর থিটা মাইনাস আর নট বাই আর 100 মাইনাস আর থিটা, এটা দুই স্থির বিন্দুর জন্য একটি যে গাণিতিক সমীকরণ রয়েছে, সেখান থেকে আমরা এটা পেয়ে যাই সূত্রটি। এখানে দেখো, আর নট আর থিটা হচ্ছে কি, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, ঠিক আছে এটা। আর আর নট এখানে আসলে 0, মানে বরফ বিন্দুতে রোধ, এবং আর 100 এটা স্টিম বিন্দুতে রোধ। এভাবে এখান থেকে আমরা প্রয়োজনীয় তাপমাত্রা পেতে পারি, কিন্তু এটাকে সংশোধন করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এটাও আমি থিওরিতে আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা কারেকশন, থিটা কারেকশনে আমরা যেটা পাবো সেটা দেখো, এই সমীকরণটি বসিয়ে আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা থিটার মান জানা দরকার এবং ডেল্টার মান জানা দরকার এই আমাদের স্পেসিফিক থার্মোমিটারটির জন্য। তাহলে এইভাবে আমরা সূত্রটি প্রয়োগ করে আমাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। দেখো, এখানে প্রয়োজনীয় মানগুলো এভাবে তোমরা পরীক্ষায় আসলে এভাবে উল্লেখ করবে। রোধ, বড় বিন্দুতে রোধ এটা লেখো, লিখে নাও এভাবে। তো বাষ্প বিন্দুতে রোধ, সেটা এখানে অনেক ক্ষেত্রে এটাকে আর স্টিমও লিখতে পারো, আর এটাকে আর আইসও লিখতে পারো, তোমাদের ইচ্ছা যেভাবে সাজাতে পারো, কারণ এখানে আমরা এভাবে ধরেছি। আর বাল্বের প্লাটিনাম রোধ রোধ হচ্ছে আর থিটা, সেখানে এটা দেয়া আছে, এবং ডেল্টার মান দেয়া আছে আমাদের 1.5। সেক্ষেত্রে এইটার মান 1.5, এটা বসিয়ে দিলাম। তাহলে এইগুলো হলো আমাদের প্রদত্ত তথ্য। আমাদের গাণিতিক সমস্যা থেকে প্রদত্ত তথ্যগুলো আমরা এভাবে নোট করে নেই। এরপরে শিক্ষার্থী বিন্দু, তোমরা দেখো, তাহলে আমাদের আমাদের যেটা কাঙ্ক্ষিত ফলাফল হওয়া দরকার, সেটার জন্য আমরা থিটা সি বের করব। তাহলে আমাদের সূত্রটি আমরা প্রয়োগ করি। আমাদের যে সূত্রটি আমরা দেখেছি, তাহলে সূত্র আমরা প্রথম সূত্রে মান বসিয়ে দিই। তাহলে মান বসিয়ে দিলে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে
যেটা আমাদের অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে, সেই ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা থিটার মান বের করতে পারবে। এখানে যে তথ্যগুলো দেওয়ার দরকার সেগুলো সবই এখানে আহ, আমাদের দেয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের ক্যালকুলেটর চেপে দেখো যে আমাদের এই ফলাফলটি পাওয়া যায় 300°C। এখন আমাদের কারেকশন করতে হবে। তাহলে আমরা এইটা প্রথম অংশের এইটা পেয়েছি। দেখো কোনো এই ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, কারণ আমাদের সকল ডেটাই এখানে অ্যাভেলেবেল। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের যে অংশটি, আমরা প্রথম অংশ থেকে অংশটিকে আমরা কারেকশন করতে চাই আমাদের রেজাল্টটি পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের থিটা সি এর মান, মানে থিটার মানটা 300 পেয়েছিলাম, আগেই করেছি। এবার সূত্র বসিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের এই সূত্র বসিয়ে দিলে মানগুলো সূত্রে বসানোর পরে সেই সূত্র আলোকে প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, যেটি আমরা চাচ্ছি যে বাড়বে, রোধ কত, এই তাপমাত্রা কত, সেটা আমরা এখান থেকে পাবো। এই হলো বিষয়। শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম অঙ্কটি হয়ে গেল। তোমরা এভাবে যদি পরীক্ষায় আসে, তোমরা এভাবে তুমি অঙ্কটি, গাণিতিক সমস্যাগুলো করতে পারবে। সেক্ষেত্রে পূর্ণ নম্বর পেয়ে যাবে। এরপরে শিক্ষার্থীরা, আমাদের আরেকটি প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি অবশ্য দ্বিতীয় অধ্যায়ের রয়েছে আমাদের, সেখানে আমাদের তাহলে গতিতত্ত্বের অংশে, সেখানে যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের জানা এবং থিওরি আলোচনা তোমরা করেছো, অংশগ্রহণ করেছো। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেয়া আছে। ওকে, তাহলে ওই গ্যাসের অণুগুলোর গড় বর্গ বেগ নির্ণয় করো। তাহলে আরএমএস বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ঘনত্বের সাথে সংশ্লিষ্ট যে অঙ্কটি রয়েছে সেটা আমরা জানি। মানে সেই প্রশ্নটি, সেই সূত্রটিও আমাদের জানা আছে। আমাদের গ্যাস গতিতত্ত্বের যে সাধারণ সমীকরণটি রয়েছে আমরা আহ, জানি, পিভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার। সেখান থেকে আমরা এই সূত্রটি পেয়ে যাই চাপের ক্ষেত্রে সিআরএমএস। তাহলে এখানে আমরা সিআরএমএস লিখতে পারো, অথবা না লিখে শুধু সিও লিখতে পারো। তাহলে এভাবে √3p বাই রো, রো মানে ঘনত্ব, আর পি হলো স্বাভাবিক তাপমাত্রা চাপে গ্যাসের চাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে আমরা পরের অংশটি দেখি। তাহলে দেখি স্বাভাবিক চাপ আমাদের, এটা জানা আছে। আমাদের স্বাভাবিক চাপ কত? পি ইন্টু 1.03 ইন্টু 10⁵ প্যাসকেল। এখন এখান থেকে আমরা যদি বের করে যাই, তাহলে গ্যাসের ঘনত্ব রো ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি, তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা ইকুয়াল সাইন দিয়ে দেই। তাহলে ইকুয়াল সাইনটা দেওয়ার পর রো ইকুয়াল টু 0.0892 কেজি পার মিটার কিউব। তো গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগ, তাহলে সিআরএমএস, এভাবে লিখতে পারো, সি আর এম এস, এভাবে লিখেও নিতে পারো, শুধু সি লিখলেও চলবে। তাহলে এভাবে সূত্র যদি বসিয়ে দিই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা পেয়ে যাই। তাহলে শিক্ষার্থীরা, একদম সহজ। এই অঙ্কগুলো তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে করেছো। আবারও তোমাদের প্র্যাকটিস করা থাকলে এই এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে থিওরির সাথে এক একটি অঙ্ক থাকতে পারে, সেই অঙ্কগুলো তোমরা করে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের আরেকটি পরবর্তী আরেকটি প্রবলেম নিয়ে আসলাম। সেটি হচ্ছে, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 0°C তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ নির্ণয় করো। তাহলে এটা হলো তাপমাত্রা ছিল, আগেটা চাপ, ঘনত্ব দেয়া ছিল। দেখো, এক একটা অ্যাভেলেবেল তথ্যের উপর আমাদের অঙ্কগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এইটার যদি সমাধান করি, তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে কোন সূত্রটি দেখবে, তাহলে এই সূত্রটি লিখতে পারো, সি আরএমএস বা সি ইকুয়াল টু √3RT/m। এখন যেহেতু টেম্পারেচার আছে, সেই জন্য আমরা তাপমাত্রার সাথে সম্পর্ক করেছি। এখন দেখো, এই তথ্যগুলো আমরা সাইডে আগে নোট করে নিতে পারো। এখানে তাপমাত্রা কত, তাপমাত্রা দেয়া আছে টি। তাহলে এক্ষেত্রে আমরা এই মানটাকে দেখাতে পারি টি, কেলভিন তাপমাত্রায় লিখতে হবে।
তাহলে কেলভিন তাপমাত্রা 0°C এর কেলভিন হচ্ছে কি 273 273 3 কেলভিন। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এইটা যদি হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমাদের তথ্য চলে আসলো। এখন আর এখানে যেহেতু অক্সিজেন দেয়া আছে, তো অক্সিজেনের মোলার আয়তন কত? মোলার আয়তন হচ্ছে 32 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। তাহলে এভাবে আমরা লিখতে পারি গ্রাম পার মোল। তাহলে এই তথ্যগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাই 461 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই হলো অক্সিজেনের আরএমএস বেগ। কত? 0°C তাপমাত্রায়। কারণ এটা তাপমাত্রার সাথে সম্পর্কিত। এটা আমরা আগেই আলোচনা করেছিলাম থিওরিতে। তাহলে তোমরা এভাবে অঙ্কগুলো করতে পারছো। তাহলে আমরা তৃতীয় আরেকটি অঙ্ক আমরা শেষ করলাম। শিক্ষার্থীরা এভাবে অনুরূপ যে সম্পূরক অঙ্কগুলো রয়েছে, গাণিতিক সমস্যাগুলো রয়েছে, তোমরা বাসায় বিগত সালের প্রশ্ন দেখে একটু প্র্যাকটিস করবা এবং আশা করি সেটা তোমরা পারবা। তাহলে এরপর শিক্ষার্থীবৃন্দ ৪ নম্বর আরেকটি সমস্যা নিয়ে আসি। এখানে দেখো তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নটি পড়ো। দেখো লেখা আছে 27°C তাপমাত্রায় প্রতি মোল হিলিয়ামের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, মোল প্রতি হিলিয়ামের গতিশক্তি নির্ণয় করার জন্য আমাদের গতিশক্তির যে সমীকরণটি রয়েছে সেটা কি? ইকে ইকুয়াল টু 3/2 এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে এই সূত্রটি তোমরা জানো, আমাদের গতিতত্ত্বের যে সমীকরণটি রয়েছে সেখান থেকে আমরা এটা নিতে পারি। তাহলে এখান থেকে যদি হয়, এখন তোমাদের আগে যেহেতু তাপমাত্রা সম্পর্কিত, তাপমাত্রার সাথে সম্পর্ক রয়েছে, সেহেতু আমাদের তাপমাত্রাটাকে কেলভিন তাপমাত্রায় রূপান্তর করে নিতে হবে সেলসিয়াসকে। তাহলে 27°C যে তাপমাত্রাটি রয়েছে 273 যোগ করে আমরা কেলভিন করে নিয়েছি। তাহলে কেলভিন যদি করি, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ আমাদের এক্ষেত্রে তাপমাত্রাটি আসে হচ্ছে যোগ করে 300 কেলভিন। 300 কেলভিন। তাহলে 300 কেলভিন যদি হয়, এখন দেখো আমাদের যে প্রয়োজনীয় সূত্রটি রয়েছে, আমাদের জানা সূত্র। তাহলে আমরা জানি ইকে ইকুয়াল টু 3/2 3/2 হলে এখন আর এর মান কত? এটা হচ্ছে কি গ্যাসের মোলার গ্যাস দুর্ভোগের মান। তোমরা এইটার মান জানো যে আর এর মানটা কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এভাবে এককও বসিয়ে নিতে পারো। এখানে তোমরা এককটা লিখতে পারো। এককটা লেখাটা ভালো, কারণ তুমি তথ্যগুলো দিয়ে গতিশক্তির একক হলো জুল, এভাবে লিখে নিতে পারো। অথবা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করেও লিখতে পারো, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এভাবে লিখলে আমাদের ক্যালকুলেটর যদি ব্যবহার করো, তাহলে আমাদের এই ফলাফল তোমরা পাবে। তোমরা শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এটুকু হয়ে গেল। এরপরে আমাদের যে মূল বিষয়টি সম্পর্কে আমাদের আলোচনায় আসবে, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের আরেকটি প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের আরেকটি প্রশ্নের যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের দেখো পরবর্তী 5 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, সেখানে দেখো আগে প্রশ্নটি পড়ো মনোযোগ সহকারে, যে প্রতি ঘন মিটারে অণুর সংখ্যা, একটি গ্যাসের প্রতি ঘনমিটার, একটা গ্যাস পাত্রের প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা দেওয়া আছে কত? 2.79 × 10⁻25 এবং ঘনমিটারে দেওয়া আছে, এবং অণুর ব্যাস দেওয়া আছে 7.2 × 10⁻10 মিটার হবে। এখানে মিটার পড়েনি, মিটার মিটার হলে ওই গ্যাসের গড় মুক্ত পথ নির্ণয় করো। আচ্ছা, গড় মুক্ত পথ তোমাদের নিশ্চয়ই মনে আছে। গড় মুক্ত পথ কি? আহ, একটি গ্যাস অণু পরপর দুটি ধাক্কায় মধ্যবর্তী যে গড় দূরত্ব অতিক্রম করে, তার মানকেই গড় মুক্ত পথ বলে। এখন এই গড় মুক্ত পথ নির্ণয় করার জন্য আমাদের সূত্র রয়েছে। সূত্র তোমরা জানো, তিনটি সূত্র রয়েছে। প্রথম যে সূত্রটি রয়েছে তা ক্লসিয়াসের সমীকরণ থেকে সমাধান করা যায়, অথবা তুমি সেখানে
আমাদের এখানে ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্রের সাহায্যে বা ম্যাক্সওয়েলের সূত্রের সাহায্যে আমরা সেটাকে আবার সংশোধিত রূপেও প্রয়োগ করে থাকি, যাতে সেক্ষেত্রে এখানে নিচে যে কাঙ্ক্ষিত ফলাফল হবে তাকে 1/√2 দ্বারা ভাগ করে একটা ফলাফল পাই। এখন যদিও আমরা সেটা লিখে নিতে পারি যে এখানে ক্লসিয়াস এর সমীকরণ থেকে পাই। তোমরা এভাবে করলেও অঙ্কটা হয়ে যাবে। কারণ তুমি যেকোনো একটি সূত্রের আশ্রয়ে অঙ্কটা করেছো, আলোকে করেছো। এখন তোমরা সেটার ক্ষেত্রে এখন আমাদের এখানে কি কি তথ্য দেয়া আছে? এখানে প্রতি মিটারের অণুর সংখ্যা দেয়া আছে 2.79 into 10 to the power 25। সেটা তোমরা করতে পারছো। তাহলে আমরা এই ক্ষেত্রে তোমাদের এই মানটা আছে। আর এক্ষেত্রে অণুর ব্যাস, অণুর ব্যাস মানে আণবিক ব্যাস। তোমাদের গড়মুক্ত পথের বিষয়গুলো নিশ্চয়ই জানা আছে যে এই গড়মুক্ত পথের জন্য যে অণুটি ধরা হয় এই অণুটির ব্যাস, কারণ অণুগুলো গোলাকার হয়, এজন্য আমরা এই ব্যাসকে বলা হয় আণবিক ব্যাস। আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। ডি দ্বারা যদি প্রকাশ করি, ডি এর মানটা এখানে দেয়া আছে। এভাবে তাহলে আগে মানগুলো আমরা প্রদত্ত যে মানগুলো আছে সেই মানগুলো আমরা উপস্থাপন করব। এরপরে এভাবে অণুগুলোর মানগুলো উপস্থাপন করে আমাদের যে কাঙ্ক্ষিত গ্যাসের গড় মুক্ত পদ নির্ণয় করার প্রয়োজন, সেই গড় মুক্ত পদ আমরা নির্ণয় করব। তাহলে এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রতি ঘন মিটারে অণুর সংখ্যা দেয়া আছে n = 2.79 × 10⁻25 এবং অণুর ব্যাস দেয়া আছে, সেই মানটিও লেখা হলো। এভাবে করে এখন দেখো এই যে যে রাশিগুলো রয়েছে এন, ডি, ল্যামডা, তাহলে এইখান থেকে আমরা যে সূত্রটি অ্যাভেলেবেল সূত্র পাচ্ছি সেটা ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ ল্যামডা ইকুয়াল টু 1/πd²n। এখন এনটা কি? এনটা তোমরা স্মল এন ও ব্যবহার করতে পারো, আবার ক্যাপিটাল এন ও ব্যবহার করতে পারো। আর এখানে এনটা হচ্ছে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে এখানে সেন্টিমিটার হলে এভাবে মিটারে রূপান্তর করে নিতে হবে, কারণ রাশিগুলো এক জাতীয় হতে হবে এবং এসআই এককে রূপান্তর করে অঙ্কগুলো করা দরকার। তাহলে এভাবে তথ্যগুলো যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবল সূত্রগুলো আমরা বসিয়ে দিই ক্যালকুলেটরে, তারপরে এবং ক্যালকুলেটরে করে তোমরা প্রয়োজনীয় স্টেপ নিয়ে অঙ্কগুলো করতে পারো। এখানে যদিও আমরা স্ক্রিনে সংক্ষিপ্তভাবে করেছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় আরো স্টেপ বাড়িয়ে নিয়ে অঙ্কগুলো করতে পারো ক্যালকুলেটরে ভেঙে ভেঙে। সেক্ষেত্রে তোমরা বাসায় এভাবে আহ, যেভাবে প্রস্তুতি নিবে সেভাবেই পরীক্ষা করার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে তোমরা পরীক্ষা হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না। তাহলে এই যদি হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে এই ফলাফলটা পেয়ে গেলাম। তা গড়মুক্ত পথ হচ্ছে দূরত্ব, তার দূরত্বের একক হবে মিটার। তাই এই ক্ষেত্রে যে অঙ্কটি আমাদের এখানে দেয়া আছে, সরবরাহ করা হয়েছে, সেই অঙ্কটির ফলাফল হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1.585 ইন্টু 10⁻17 মিটার। ঠিক আছে? এভাবে লিখে আলাদা করে উত্তরটি তোমরা উত্তরপত্রে লিখবে। তাহলে অঙ্কের ক্ষেত্রে যে নম্বরটি বরাদ্দ রয়েছে সেই পূর্ণ নম্বরই তোমরা পাবে আশা করি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভাবে করে আমাদের আরেকটি প্রশ্ন সমাধান করলাম। আহ, এভাবে প্রশ্নগুলো তোমাদের যদি পরীক্ষায় আসে, অঙ্ক প্র্যাকটিস করে তোমরা খাতায় উপস্থাপন করবে। এরপরে শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম। সেক্ষেত্রে তোমরা প্রশ্নটি আগে মনোযোগ সহকারে পড়ো। এখানে কি দেয়া আছে? সেক্ষেত্রে দেখো 27°C তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ হঠাৎ প্রসারিত হলে দ্বিগুণ আয়তন লাভ করে এবং চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি কোন সংশ্লিষ্ট বিষয়ের উপরে, কোন টপিকের উপরে, কোন অধ্যায়ের উপরে, সেটা তোমরা অঙ্ক প্র্যাকটিস করা থাকলে সহজেই এটা উত্তর করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীবৃন্দ, যে প্রশ্নটি তোমাদের এখানে দেয়া আছে সেটি কোন প্রশ্ন? আহ, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংশ্লিষ্ট বিষয়। আর এখানে যে কারণ এখানে তোমাদের যেহেতু হঠাৎ প্রসারিত করা হয়েছে,
তো হঠাৎ প্রসারিত এই শব্দটি যখন থাকবে তাহলে এবং এটা দ্রুত হলে, হঠাৎ হলে কি দ্রুত হয়? আর এই বৈশিষ্ট্যটি কোন প্রক্রিয়ায় ধারণ করে? কারণ তাপগতীয় প্রক্রিয়া। আর এই তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা কি তোমাদের মনে আছে কিনা শিক্ষার্থীবৃন্দ? তোমাদের নিশ্চয়ই মনে আছে আশা রাখি। সেক্ষেত্রে এটা হচ্ছে রুদ্ধতাপ, যে তাপ এডিয়াবেটিক। এডিয়াবেটিক মানে হচ্ছে আ যে তাপ আ কোন যে যে প্রক্রিয়ায় সিস্টেমে তাপের আদান-প্রদান ঘটে না, তাকে আমরা বলছি রুদ্ধতাপ। তাহলে এখানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। আর এক্ষেত্রে রুদ্ধতাপের প্রক্রিয়ায় যখন সংঘটিত হয় কোনো সিস্টেমের প্রক্রিয়াটি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি অনুপাত গামা সিপি/সিভি। সিপি/সিভির কথা মনে আছে, মোলার গ্যাস আয়তন আ আপেক্ষিক তাপ। সেক্ষেত্রে সিপি সিপি/সিভি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আসলে গামার মানটা আমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গামা টার্ম আসে। এই মানটি 1 এখন দেখো এই 1.4 দেয়া আছে, তার মানে এটা বুঝতে হবে এটা কোন গ্যাস? এটা দ্বি-পারমাণবিক গ্যাস। মানে যে গ্যাসের পরমাণু সংখ্যা ২। আচ্ছা। এভাবে যদি আ গামার মানটা না দিয়ে গ্যাসের পরমাণু সংখ্যা উল্লেখ করা থাকে যে একটি দ্বি-পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা ধরে নিতে হবে। এই তথ্যগুলো হয়তো অঙ্কে নাও থাকতে পারে। তাহলে এইটা হলো বিষয় আমাদের আলোচনায়। তাহলে হঠাৎ প্রসারিত, আর হঠাৎ কথাটা থাকলে রুদ্ধতাপীয় থাকবে। আর ধীরে, ধীরে হলে বা স্বাভাবিকভাবে হলে সেটা আমরা সমস্ত প্রক্রিয়া হিসেবে বিবেচনা করব। আইসোথার্মাল প্রসেস, আর এটা হলো রেডিওয়েটিভ প্রসেস। তাহলে এই সিস্টেমে তাপ বর্জন আর সুযোগ পায়নি। কারণ এই কথাটা আমরা জানি। তাপ তাপ গ্রহণ বা বর্জনের সুযোগ, তাহলে এটা ধরে নিতে হবে হঠাৎ হলো এবং এটা তাপ গ্রহণ বা বর্জনের সুযোগ হয়নি। তার মানে কি? এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য ধারণ করছে। এখন শিক্ষার্থীবৃন্দ, আ আমাদের এখানে তাহলে আ আমাদের কি তথ্য বের করতে হবে? আয়তন লাভ করে সেখানে থেকে আমাদের কি হবে? দ্বিতীয় চূড়ান্ত তাপমাত্রা কত? তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। তাহলে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টিভি গামা মাইনাস 1 ধ্রুবক। তাহলে এটা ১ম ক্ষেত্র এবং ২য় ক্ষেত্রে যদি রূপান্তর করি, সূত্রটা আমাদের এই সূত্র। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তোমরা সূত্রটি নোট করে নিবে। তাহলে এখন তাহলে আমাদের এখন এই সূত্রটা লিখে আমরা এখান থেকে কি বের করতে চাচ্ছি? চূড়ান্ত দ্বিতীয় তাপমাত্রা T2 ইকুয়াল টু কত? তাই T2 হলে আমরা এটাকে সরলীকরণ করে এভাবে সাজিয়ে নিই সূত্রটি। এখন সাজানোর পরে এখানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই, আ দ্বিগুণ হয়ে যায়। তাই দ্বিগুণ হলে দ্বিতীয় তাপমাত্রা হলো 2V, আর ১ম টা হলো V, দ্বিগুণ করে নিয়েছি। আর এখন আ প প্রাথমিক তাপমাত্রা দেয়া ছিল এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে রূপান্তর করে আমরা এটা উপস্থাপন করলাম। আ 273 যোগ করে। কিছুক্ষণ আগে আমি এই বিষয়টি নিয়ে তোমাদের দেখিয়েছিলাম। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এক্ষেত্রে ফলাফল আসলো কি? আমরা এভাবে করে তাহলে আমরা এইখানে এই ভি আর এই ভি এর মানটা কেটে দেই। কেটে দিলে আমাদের এই ফলাফলটি আসে। তাহলে এখান থেকে এখন ওখানে আ গামা মাইনাস 1, তাহলে গামার মানটা যদি বসিয়ে দিই 1.4 মাইনাস 1 মানে 0.4 আসে। এখানে হলো তাহলে 1/2, তাহলে এখান থেকে আমরা ফলাফলটি 300 কেলভিন এটা লিখতে পারি। এখন এটা হওয়ার পর আমরা এখান থেকে ক্যালকুলেটর প্রেস করে এটা বের করতে পারি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আ আমাদের সূত্র যদি আমরা ঠিকমতো আমরা অনুধাবন করতে পারি যে কোন অঙ্কের জন্য কোন সূত্রটি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। এখন প্র্যাকটিসের বিষয়, কারণ অঙ্কের নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে তোমাদের আ যদি বাসায় যথেষ্ট পরিমাণ অনুশীলন না থাকে, সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু ভুল হওয়ার একটি আশঙ্কা রয়েছে। তাহলে এইজন্য তোমরা এই অঙ্কটি আমি নমুনা অঙ্ক হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনুরূপ যে অঙ্কগুলো রয়েছে, যেমন চাপের সাথে সম্পর্ক আছে, তারপর আয়তন চাপের সাথে এই বাকি যে অঙ্কগুলোর সূত্রগুলোর প্রয়োগ রয়েছে সেগুলো তোমরা সম্পর্ক অঙ্কগুলো করবে। এখন দেখো কেলভিন যে তাপমাত্রাটি রয়েছে সেটাতে কিন্তু সেখানে কেলভিনকে আমরা আবার সেলসিয়াসেও রূপান্তর করে নিয়ে নিয়ে যেতে পারি। আ সেক্ষেত্রে আমরা এটা মাইনাস এই তাপমাত্রাটা পেয়ে যাই। তোমরা আ তাহলে এখান থেকে সেলসিয়াসেও দেখাতে পারো, কেলভিনও দেখাতে পারো। কোনো সমস্যা নেই।
তোমাদের পরীক্ষায় যদি উল্লেখ করা না থাকে চূড়ান্ত তাপমাত্রা, তাহলে যেকোনো একটি আহ, আমাদের যেকোনো একটি স্কেলেই তা আমরা উপস্থাপন করে ফলাফল দেখাতে পারি। তাহলে আমাদের এই সংক্রান্ত বা প্রক্রিয়া সংক্রান্ত যে প্রবলেমটি সেটাও আমাদের আমরা করতে পারলাম। এরপর শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটি প্রশ্নে আমরা চলে আসলাম। সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগ সহকারে আমাদের এই প্রশ্নটি তোমরা দেখতে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ সেটা মনোযোগ সহকারে আগে পড়ো। এখানে দেখো, 0°C তাপমাত্রায় 200 গ্রাম বরফকে 60°C তাপমাত্রায় পানিতে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এন্ট্রপি পরিবর্তন কত হবে? শিক্ষার্থীবৃন্দ, এন্ট্রপি সম্পর্কে তোমাদের ধারণা আছে? এন্ট্রপি কাকে বলে? যে ভৌত রাশি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে তাকে এন্ট্রপি বলে, অথবা তাপশক্তি কাজে রূপান্তরের অক্ষমতাই হলো এন্ট্রপি। আমরা বিশৃঙ্খলার পরিমাপক রূপে এন্ট্রপি শব্দটি ব্যবহার করতে। এখন এই এন্ট্রপির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই রূপান্তরের প্রক্রিয়া বরফ থেকে পানিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটি, সেক্ষেত্রে আমাদের কয়টি স্টেপ রয়েছে সেটা আমাদের ধারণা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এন্ট্রপির যে সূত্রটি রয়েছে, তাহলে আমরা জানি ডিএস ডিকিউ বাই টি, ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি, এভাবে। এখন এই যে তাপ শক্তি পরিমাণটা ওই নির্দিষ্ট তাপমাত্রায় রূপান্তর হচ্ছে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে স্টেপ কয়টি। তা 0°C তাপমাত্রার 200 গ্রাম বরফকে 60°, তাহলে এটার স্টেপ হলো দুটি। একটা হলো এই হলো বরফ, তাহলে এটা হলো বরফ থেকে 0° পানি হবে, 0° পানি হবে, 0° পানি থেকে আবার 60° পানি হবে। এই তাহলে স্টেপ হলো একটা আর একটা, দুইটা স্টেপ। তাহলে দুইটা স্টেপে তাপের এখানে সুপ্ত তাপ গ্রহণ করে, তাহলে এই সুপ্ত তাপের এই অংশটা আমাকে রূপান্তর করতে হবে যে কতটুকু, এটা একটা স্টেপের এন্ট্রপির পরিবর্তন হবে, আর এই একটা স্টেপে এন্ট্রপির পরিবর্তন হবে। সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছো মনে হয়। এখানে দুইটা প্রশ্ন হয়তো এখানে একটু বুঝতে সমস্যা হতে পারে। এখানে দেখো, প্রথম যে স্টেপটি রয়েছে 0° বরফ থেকে 0° পানি করতে হবে ওই নির্দিষ্ট পরিমাণ বরফ। তাহলে আমাদের এই সমাধানের ক্ষেত্রে আমাদের স্টেপ 1 আমরা এইভাবে ভাগ করতে পারি, ধাপ 1। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, 0°C তাপমাত্রা 200 গ্রাম বরফকে 0°C তাপমাত্রা 200 গ্রাম পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন, এভাবে আমরা সাজাতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বরফ গলনের সূত্র এলএফ, এলএফ এর মানটা বের করব। তাহলে এলএফ এর মানটা আমরা প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপটা আমরা জানি, এখানে আপেক্ষিক তাপ সুপ্ত তাপ, তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এখানে দেয়া আছে। আমরা এটা এই মানটিকে আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে প্রয়োগ করলে আমাদের এটা হলো তাপ শক্তি, সুপ্ত তাপ গ্রহণ করে যে পরিমাণ তাপ শক্তি লাগবে, এবং সেখানে গলনাঙ্কের যে তাপমাত্রা 0°C তাপমাত্রা মানে 273 কেলভিন, এই মানটি যদি বসিয়ে দিই, তাহলে প্রথম স্টেপে এন্ট্রপির যে পরিবর্তন হবে সেই মানটি আমরা এখানে দেখাতে পারলাম শিক্ষার্থীবৃন্দ। তাহলে 246.15 জুল পার কেলভিন। তাহলে আমাদের প্রথম অংশের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আমরা সফলভাবে দেখাতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী আরেকটি পরবর্তী স্টেপে চলে যাই। এবার হলো 0° যে পানি পেয়েছিলাম, 0° যে পানিটি পেয়েছিলাম সেই পানি থেকে 60° পানিতে রূপান্তরিত করব। তাহলে 0°C ওয়াটার থেকে 60° ওয়াটার, এখানে 60 জায়গায় অন্য মানগুলো থাকলে তোমরা আশা করি করতে পারবে। তাহলে এই রূপান্তরটা যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আগের বার হয়েছে অবস্থার পরিবর্তন, এক্ষেত্রে হয়েছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন যখন হয়, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা এখানে স্টেপ 2 তে দেখাতে পারি 2 নম্বর স্টেপে। তাহলে লিখতে পারি 0°C তাপমাত্রার
60°C 60°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন। তাহলে ডিএস, তাহলে এখানে শুধু এই রকমেরই একটি প্রবলেম কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। এইটুকু থিওরি আলোচনার মধ্যে এভাবেও থাকতে পারে যে দুইটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের হিসাবটা দেখাও। তাহলে এক্ষেত্রে T1 T2, তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন। এখন দেখো, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এখানে দেয়া আছে সূত্রটি এভাবে লেখা যায় dQ2, তাহলে এক্ষেত্রে dQ = msdt। এটা বসিয়ে দিলে আমরা যদি ক্যালকুলাসের সাহায্যে এটাকে সমাধান করি তাহলে লন টি আসে। তাহলে এভাবে লন টি কে আমরা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি। এটাই হলো আমাদের এই ক্ষেত্রে প্রবলেমটা। এখন এটা যখন করা হলো, এখন শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দিই। এখন 0°C তাপমাত্রায় হলো T1 আর 60° হলো দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা 273 যোগ করলে এটা কেলভিনে রূপান্তর করে করার প্রয়োজন। তাহলে কেলভিনে যদি রূপান্তর করি তাহলে এখানে T2 এর মান আমরা পাচ্ছি কত, লন 333, আর এখানে পাচ্ছি লন 273। এই মানগুলো যদি বসিয়ে দিই এক্ষেত্রে আমাদের দ্বিতীয় ধাপের ক্ষেত্রে অর্থাৎ 0°C তাপমাত্রার বরফ থেকে 60°C তাপমাত্রার পানিতে পরিণত করতে, বরফ না, এখানে তাপমাত্রা পানি ছিল, কারণ আমরা আগে বরফটা রূপান্তর করে পানি ফেলেছি। তাহলে সেক্ষেত্রে আমরা তো এভাবে এন্ট্রপি পরিবর্তনের মানটা পেয়ে যাই, ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা পাবো। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম DS1, সেটা হলো 0°C বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে রূপান্তর করতে এন্ট্রপি পরিবর্তন, সেটা পেলাম 46.15 জুল পার কেলভিন। আর দ্বিতীয় অংশের জন্য আমরা পেয়েছি 166.88 জুল পার কেলভিন। এক্ষেত্রে আমরা দেখলাম যে শুদ্ধতাপী অংশটা বেশি লেগেছিল, কারণ 0° বরফ থেকে 0° পানি করতে তাপটা বেশি গ্রহণ করেছে। এভাবে করে যে মোট এন্ট্রপির যে পরিবর্তন পাবো সেটা হচ্ছে 13.03 জুল পার কেলভিন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা কি করতে সক্ষম হলাম যে দুইটা একটি শুধু দ্বিতীয় অংশ নিয়েও কিন্তু একটা অঙ্ক হতে পারে, প্রথম অংশ নিয়ে অঙ্ক হতে পারে। এখানে দুটি অংশ নিয়ে দেখালাম। এবার এই অনুরূপ ভাবে বাষ্প যদি রূপান্তর করে সেক্ষেত্রে বাষ্পীয় সূক্ষ্মতাপ গ্রহণ করবে, সেই ক্ষেত্রেও তোমরা এভাবে করতে পারবে আশা রাখি। তাহলে আমাদের এই প্রশ্নটিও সমাধান করতে পারলাম। তোমরা অনুরূপ যে প্রশ্নগুলো পাবে উদাহরণে এবং অনুশীলনীতে সেগুলো তোমরা করবে, এটাই আমার প্রত্যাশা। তাহলে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো, যে আমরা মোট 7টি প্রবলেম এখানে সমাধান করলাম আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমরা বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো রয়েছে, এই যে নিউমেরিক্যাল ভ্যালুর অঙ্কগুলো আমরা আজকে সমাধান করলাম, তোমরা বাকিগুলো করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমার যে বাড়ির কাজটি আমি দিয়ে দিচ্ছি সেটা হলো বিগত বছরের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করবা। এখানে 5 বছরের কথা বলা আছে, সেখানে অঙ্ক যেহেতু নিউমেরিক্যাল ভ্যালুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্কগুলো একটু কম আসে, যাই হোক তাও তোমরা লিস্ট করে বছর ভিত্তিকে আলাদা করে সেগুলো সমাধান করবা। এক্ষেত্রে তোমাদের যে প্রয়োজনীয় আমার একটি পরামর্শ হলো, তোমরা সেই সূত্রগুলোকে আহ একত্রে অধ্যায় ভিত্তিক করে সাজিয়ে নিবে, যাতে সূত্রগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারো এবং সেক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ো। এই হলো আমার পরামর্শ। এ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং নিয়মিত তোমরা অনুশীলনের মাধ্যমে তোমাদের এই কোর্সটিকে সহজ করে তোমাদের কাছে আসুক এবং তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।